বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 24শে অগাস্ট 2024। আমি এখন দাঁড়িয়ে আছি আমার বাড়ির পাশে যে রহমতখালী নদী, এই রহমতখালী নদীর পাশে। এই রহমতখালী নদী একটি খরস্রোতা নদী ছিল একসময়। 1972 সালের পর থেকে এই নদীটার খরস্রোতা হারাতে থাকে। তার কারণ হলো এটার যেটা মোহনা, সেই মোহনাতে বাংলাদেশ সরকার একটি স্লুইস গেট নির্মাণ করে, যার কারণে মেঘনার সাথে এটার যে সরাসরি যে সম্পর্কটা, সেই সম্পর্কটা বাধাগ্রস্ত হয়। বাংলাদেশের বন্যা নিয়ে আজ কয়দিন আমরা যেভাবে আলোচনা সমালোচনা করছি, আসলে সবাই আমরা কম বেশ পানি বিশেষজ্ঞ হয়ে গেছি। এই যে বেড়িবাঁধটা দেখছেন, এটা আমার বাড়ির পাশে। এই কাপড়গুলো শুকনো কাপড় দিয়েছে, এর পাশে আমার ঘর। তার মানে আমার ঘর থেকে 50 হাত দূরেই এই নদীটার অবস্থান। আসলে বাংলাদেশে যারা নদীর পাড়ের মানুষ, তারা অর্ধেক পানি বিশেষজ্ঞ বা নদী বিশেষজ্ঞ। কারণ নদীর পাড়ের মানুষ নদীর ভাঙা গড়া এটা ছোটোবেলা থেকে তারা দেখতে অভ্যস্ত। কখন নদীতে জোয়ার আসবে, কখন নদীতে ভাটা আসবে, কোন জোয়ারে প্লাবিত হবে, কোন জোয়ারে প্লাবিত হবে না, কোন ভাটার সময় তাদের পানি, তাদের নদীর পাড় ভাঙবে, কোন ভাটায় পাড় ভাঙবে না, এই সব কিছু নদীর এলাকার আশপাশের মানুষজনের মানে জানা আছে। কোন পূর্ণিমায় পানি বেড়ে যাবে, কোন পূর্ণিমায় পানি কমে যাবে, এ সব কিছুই এই নদী এলাকার মানুষ জানে। বাংলাদেশের একজন পানি বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত, সম্ভবত উনি বুয়েটের শিক্ষক, তিনি এই সাম্প্রতিক বাংলাদেশের বন্যা নিয়ে বেশ সুন্দর একটা গঠনমূলক কথা বলেছেন। কিন্তু ওনাকে সবাই ভারতের দালাল এই সেই নানানভাবে ওনাকে অপমান করেছে। আসলে আমাদেরকে বাস্তব কথাটা বুঝতে হবে, বাস্তব কথাটা জানতে হবে। আজকে আমি বেলা 3টার সময় আমার জেলার কয়েকটা জায়গা আমি সফর করি। সেখানে আমি দেখেছি কীভাবে ছোট ছোট খাল, ছোট ছোট নদী, নালা, নর্দমাকে আমরা মানুষ মানে নিজের বাড়িতে যাওয়ার প্রবেশপথ বানিয়ে কালভার্ট দিয়ে ছোটো করেছি। এখন যে দৃশ্যটা দেখছেন, সেটা হলো মেঘনা নদী। আমি এখন মতিঘাটে দাঁড়িয়ে আছি। আমি আপনাদেরকে মেঘনা নদীটা একটু দেখাই, আপনারা ভালো করে দেখেন নদীতে পানি কত। এই দেখেন কত নিচে পানি, অনেক নিচে পানি। অথচ লক্ষ্মীপুর, নোয়াখালী জেলা পানিতে ডুবে গেছে। ওই যে দূরে যে জায়গাটা গাছগুলো দেখছেন, সেগুলো চর, মেঘনার মধ্যে চর পড়েছে। এই নৌকাগুলো আপনারা দেখছেন। আমি যেহেতু নদী পাড়ের মানুষ, আমার নদী সম্পর্কে ছোটোবেলা থেকেই কিছুটা জ্ঞান বা ধারণা আমি রাখি। আমার এই বয়সে আমার বাড়িটা 3বার ভেঙেছে। কখন ভাঙবে বেশি, কখন ভাঙবে কম, এ সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমার জন্মে গেছে। কারণ যেহেতু আমি নদী এলাকার মানুষ বা নদী পাড়ের মানুষ। আজকে ভারতের যে ত্রিপুরার যে বানের পানির কথা বলে, আমি বাংলাদেশের ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, এই 3টা উপজেলার যে ভারতীয় সীমান্তবর্তী এলাকাগুলো আমি সফর করেছিলাম অনেক আগে। গত বছরও আমি ত্রিপুরা গিয়েছি। ত্রিপুরার সিপাহীজলা বা বিলোনিয়া থেকে শুরু করে একদম আমবাসা পর্যন্ত বা আসাম সীমান্ত পর্যন্ত আমার কিছুটা ঘোরাফেরা আছে, আমি কিছুটা জানি। যে কথা বলছিলাম সেই কথাটা হলো যে ভারতের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বলেছেন যে পানি উপচে পড়েছে। আসলে তিনি পুরোপুরি সত্য কথা বলেন নাই। ওয়েবসাইটে দেখেছি ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার যিনি ডিসি বা জেলা প্রশাসক, তিনি তার এলাকার মানুষকে বলেছেন যে আপনারা সরে যান, ডাম্বু যে ব্যারেজ, সেই ব্যারেজের গেট খুলে দেওয়া হবে। তারা তাদের দেশের মানুষকে তারা সতর্ক করেছে। যদি তারা একই সাথে বাংলাদেশের সরকারকে এই বিষয়টা তারা অবহিত করত, তাহলে কিন্তু আমাদের যে কুমিল্লা, হবিগঞ্জ এবং চাঁদপুর এইসব অঞ্চলের মানুষগুলো কিন্তু নিজেদের প্রয়োজনীয় মালপত্র, গৃহস্থলী যে নিত্য যে সামগ্রীগুলো সরানো বা অন্য কোথাও মানে সরিয়ে নেওয়ার সুযোগ থাকতো, তাহলে তারা এই সুযোগটা কাজে লাগাতে পারত। অপরদিকে ফেনীর ফুলগাজী এবং পরশুরাম, এই 2টা উপজেলা, ছাগলনাইয়া উপজেলা, প্রতি বছর বর্ষাতে তারা কয়েকবার তাদের এখানে পানি উঠে। হয়তো এবারের মতো পানি উঠে নাই। এর কারণটা হলো, আপনারা যারা ছাগলনাইয়া গিয়েছেন,
ফেনীর বিলোনিয়া গিয়েছেন, আপনারা দেখবেন যে বাংলা সীমান্তের ওপারে সবগুলো পাহাড়ি অঞ্চল। ওই পাহাড়ি অঞ্চলে বৃষ্টি হলেই পানি বাংলাদেশে আসবে। ওখানে পাহাড়ে কোনো পানি থাকে না। ত্রিপুরা রাজ্যে পানির খুবই সংকট। আমরা যারা ত্রিপুরা গিয়েছি আমরা জানি ত্রিপুরাতে পানীয় জলের বা পানি খাওয়ার পানিরও খুব সমস্যা। কারণ সেখানে বৃষ্টি হলে সেই পানি সোজা বাংলাদেশে চলে আসে, সেখানে পানি থাকে না, যেহেতু এটা পাহাড়ি অঞ্চল। তো যে কথা বলছিলাম যে শুধু